মুখ তুলে তাকাও। কি? ওর সাথে সাথে চোখ তুলল নাফিয়া। আরিফ চোখে চোখ রাখলো, চোখের মনে এদিক ওদিক নাচিয়ে বলল, হুম, তোমার কাজল দেয়া ঠিক হয়নি। এক চোখে মোটা আর এক চোখে চিকন। নাফিয়ার মন উদাস হয়ে গেল, মলিন সুরে বলল, খেয়াল করিনি এতটা। মন খারাপ করেছো কেন? কই? আরিফ হেলমেট নিয়ে নাফিয়ার মাথায় দিল, বলল, খেয়াল যদি আমার দিকে থেকে থাকে তাহলে ভুল মাফ করা যায়। নাফিয়া বাইকে উঠে বসে বলে, আমার তো বইই গেছে আপনার দিকে খেয়াল দিব। বয়ে যাক। বলেই হাসলো আরিফ, সাথে নাফিয়া। তার হাসিটুকু আরিফের দৃষ্টির আড়ালেই রয়ে গেল। বাইক দ্রুত গতিতে চলেছে। আশ্চর্যভাবে ভয় পেল না আজ নাফিয়া। বাতাসের ঝাপটা অনুভব করছে, চোখ বুজে স্বস্তির নিঃশ্বাস ফেলছে ক্ষণে ক্ষণে। সেটি উপভোগ করছে আরিফ লুকিং গ্লাসের সাহায্যে। ঘণ্টাখানেক পর বাইক এসে থামলো লেকের পাশে। জায়গার নাম নাফিয়া জানা নেই, কিন্তু সামনের অপরূপ সৌন্দর্যে মুগ্ধ হয়ে আরিফকে ফেলেই সামনের দিকে এগিয়ে গেল। পায়ে গতি দ্রুত করে নাফিয়া সরাসরি এসে দাঁড়ায় কাঠের তৈরি ব্রিজের উপর। ঠান্ডা বাতাস বইছে এখানে। আরিফ পাশে দাঁড়িয়ে প্রশ্ন করল, ভালো লাগছে? খুব। উচ্ছ্বাসের সাথে জবাব দিল নাফিয়া। আরিফ জুতা খুলে বসলো। নাফিয়াকেও হাতের ইশারায় ডাকে। বিনা বাক্যে নাফিয়া এসে বসলো পাশে, বলল, জায়গাটা কি সুন্দর! ইস, আগে কেন এলাম না? কারণ আমি নিয়েই আসিনি। আপনার কথা বলছি না, বাবা মায়ের সাথেও আসতে পারতাম। সেটা না হয় তোমার বাবা মাকে জিজ্ঞেস করো। হুট করে মুখ নামালো নাফিয়া। মন খারাপ হয়ে আসে, বলে, বাবাকে মিস করছি। কোথায় সে? দাদিকে নিয়ে গ্রামে গিয়েছে। আরিফ উঁচু গলায় বলে ওঠে। আলহামদুলিল্লাহ। নাফিয়া ঘুরে তাকালো, প্রশ্নবিদ্ধ চোখে জানতে চাইল, খুশি হলেন বুঝি? অবশ্যই। বুড়িটা নেই, জ্বালাও নেই। নাফিয়া ঠোঁট কামড়ে হাসে। কি যেন ভাবলো, সেই ভাবনার কারণে হাসির উৎপত্তি। আরিফের ইচ্ছে হলো হাসির কারণ জানতে। শীতল দৃষ্টিতে চেয়ে বলল, হাসির কারণ? কিছু টক্সিক মানুষ আশেপাশে না থাকলে জীবন আসলেই সুন্দর। ঠিক যেমন তোমার দাদি। পুরো দুনিয়াতে একটা মাত্র পিস, তাও ফল্টি। নাফিয়া এবার আর আরিফকে শাসায়নি, দাদির হয়ে তর্ক করেনি। মানুষটি সত্যিই তাকে ভীষণ কষ্ট দিয়েছে। হুট করে মনে পড়লে কান্না পায়। প্রকৃতির ঘরে আচ্ছন্ন নাফিয়া চোখ পড়ল না আরিফের দিকে। একজোড়া চোখ তার মাঝে কিভাবে আবদ্ধ, সে কি খেয়াল আছে তার? তার ছোটখাটো নড়চড় চোখের পলক কারো অন্তরে ভীষণভাবে গিয়ে গেঁথে যাচ্ছে। কি থেকে কি হয়ে গেল, এই প্রশ্নে জর্জরিত আরিফ। আমার সাথে দুর্ঘটনা না হলে আমার জীবনটা আরো সুন্দর হতো, তাই না? এখন কি সুন্দর নয়? কিছুটা অসম্পূর্ণ। ভুল ধারণা তোমার। আপনিও সহানুভূতির জেরে। আর কথা বলতে ইচ্ছা হলো না। নাফিয়া চুপ করে গেল। আরিফ পাশ ঘেঁষে বসে ভারী মাথাটা তার দুর্বল কাঁধে এলিয়ে দিল। চমকে উঠে নাফিয়া। আরিফ ধীর গলায় বলল, অনুভূতির কিছু ধাপ থাকে। সহানুভূতি প্রথম ধাপ, এরপর মায়া, এরপর এরপর কি? এরপর তোমার নড়চড় আমার ভালো লাগছে না, স্থির থাকো। হুট করেই ধমকে উঠল আরিফ। এড়িয়ে গেল আরিফ। অদ্ভুত এক শান্তি অনুভব করছে নাফিয়ার কাঁধে মাথা এলিয়ে দিয়ে। মুহূর্তে এখানে থেমে যাওয়ার প্রার্থনাটুকু করল। এড়িয়ে গেলেন কিন্তু। হুম। আপনি মাথা সরান আপনার। উফ, পুরো একটা দানবের মতো মাথা। হুম। আপনার নাজুক কাঁধ এই ভার নিতে পারছে না। আর মানুষই বা কি ভাববে? যা তুমি ভাবছো তাই ভাববে। আরিফের চুলগুলো গালে এসে স্পর্শ করছে। নাফিয়া চোরের মতো এদিক ওদিক তাকালো। কেউ চেয়ে নেই তো, লোকটা ভারী নির্লজ্জ। কোনো কাণ্ডজ্ঞান নেই তার। কিভাবে সরানো যায়? পায়তারা শুরু করলো নাফিয়া। হুট করে বুদ্ধি খেলে যায়, বলে, আপনার খিদে পায়নি? দুর্বল জায়গায় হাত দিবে না বলে দিচ্ছি। নাফিয়া ঠোঁট টিপে হাসলো, বলল, আমার তো ভীষণ খিদে পেয়েছে। দেখুন না, সামনের রেস্টুরেন্ট থেকে কি সুন্দর খাবার ঘ্রাণ আসছে। সেখানে চলুন। মেয়েটা স্বস্তিতে থাকতে দিল না। তার কথা শুনে ঘ্রাণ তার নাকেও ভাসছে। মাথা তুলে তাকালো পাশে। দুপুরের খাবার সময় কাপড় ঝাড়া দিয়ে উঠে বলল, আমাকে কিভাবে জব্দ করতে হয় ভালোই শিখেছো। কি করলাম আশ্চর্য? আমার অন্তরের দফা রফা করে জানতে চাইছো কি করেছে সে? সেটা একান্তই আপনার দোষ। বলে হাঁটতে শুরু করে নাফিয়া। তার পিছু নিল আরিফ। বিভিন্ন ধরনের খাবার আছে এখানে, কিন্তু মন টানলো বাঙালি খাবারে। হরেক রকমের ভর্তা অর্ডার করেছে আরিফ। নাফিয়া শুধু চেয়ে দেখলো। কিছু খাবারের নাম সে নিজেও জানে না। যা যা দিবে সব খেতে হবে তোমার। যা ভালো লাগবে তাই খাবো। হুম। খেতে শিখো, রাঁধতেও শিখো, ভবিষ্যতে কাজে দেবে। কথার অর্থ বুঝেনি নাফিয়া। খাবার আসার সাথে সাথে আরিফের মনোযোগ সম্পূর্ণ সরে যায় নাফিয়ার কাছ থেকে। নাফিয়া অবাক হয়ে দেখলো শুধু খাবার সার্ভ করে দেওয়ার পর তাকে কোনো পাত্তা দেওয়া হচ্ছে না। একটা মানুষ এত বড় ভোজন রসিক কি করে হতে পারে? মুখ ফুলিয়ে রইলেও নাফিয়া। আরিফ এক পলক তার দিকে চেয়ে বলে, অভিমান করে লাভ নেই, খাবার আমার প্রথম ভালোবাসা। খাবার শেষে হাঁটছে আরিফ। অতিরিক্ত খেয়ে ফুলে ঢোল হয়ে আছে। হজম করার জন্য হাঁটছে, সাথে নাফিয়াকেও কসরত করাচ্ছে। ভারী অদ্ভুত লোক। নাফিয়ার নজর গেল কৃষ্ণচূড়া গাছের নিচে। দৌড়ে গেল সেখানে। আরিফের দিকে চেয়ে বলল, আমাকে এখানে কিছু ছবি তুলে দিন না। দেখুন না কি সুন্দর গাছ।
আবদারের কণ্ঠ সুন্দর শোনাচ্ছে। প্রথম আবদার তার, আহামরি কিছু চায়নি, কিন্তু তার মনে হলো এর চেয়ে প্রয়োজনীয় আর কিছু নেই এই মুহূর্তে। আরিফ এগিয়ে গেল, কিছু ফুল কুড়িয়ে নাফিয়ার কানে গুঁজে দিল, সম্মোহিনী দৃষ্টিতে তাকালো তার দিকে, বলল, এভাবে আবদার করলে জানটুকু হাজির করে দিব। ভোর 6টায় রওনা হচ্ছে আরিফ। আজ বাইক নেয়নি, বাসে করেই যাবে। নাফিয়াকে আগেই জানিয়েছে তার রওনা হওয়ার সময়। নাফিয়ার চোখজোড়া ভোর 5টা 30 মিনিটেই জেগে ওঠে। ঘুম সম্পূর্ণ উবে গেছে। বারান্দার দিকে যাওয়ার এক প্রবল ইচ্ছে, কিন্তু লজ্জায় যেতে পারছে না। কি ভাববে আরিফ? তাকে বিদায় দেওয়ার জন্য সে জেগে, মান সম্মান কোনোটাই থাকবে না এমন হলে। জেগে আছো জানি, একবার বারান্দায় আসবে প্লিজ। মেসেজ পেয়ে নাফিয়া চক্ষু চড়ক গাছ। কি করে বুঝলো? নাফিয়ার জড়তা দ্বিগুণ হলো। যাবে ভাবতে ভাবতে 2 কদম এগিয়েছে বটে, ফের থেমে গেল। আসবে নাফি, একবার দেখে যাই তোমায়। প্রশ্নটির জবাব না দিয়ে দ্রুত হাঁটলো নাফিয়া। গায়ে ওড়না জড়িয়ে পা গিয়ে থামে বারান্দায়। উকি দিল নিচে। ব্যাগ কাঁধে নিয়ে আরিফ আগে থেকে উপরে চেয়ে আছে। নাফিয়াকে দেখে মলিন হাসলো। আরিফের চেহারা ফোলা দেখাচ্ছে, ঘুম হয়নি হয়তো, চুলগুলো এলোমেলো। নাফিয়া ঠোঁট কামড়ে দাঁড়িয়ে আছে দৃষ্টিনত। আরিফও নির্বিকার দাঁড়িয়ে। হুট করে চোখাচোখি হয়, অসভ্যের মতো ফ্লাইং কিস ছুড়ে হাত নাড়িয়ে বিদায় জানালো। এবার বোধহয় নাফিয়ার হার্ট অ্যাটাক হয়েই যাবে। দ্রুত মুখ ঘুরিয়ে ফেলে। আরিফ বলল, আসি। ভদ্র বাচ্চার মতো ঘরেই থাকবে, যে কোনো দরকারে জোহান অথবা সাদিফকে ডাকবে। 2 ছাগলকে তোমার দায়িত্বে দিয়ে যাচ্ছি। নাফিয়া ভদ্রভাবে মাথা দোলায়। মন খারাপেরা হুট করে মনের মধ্যে জেঁকে বসেছে, মুখশ্রীতে আধার ঘনায়। আরিফ যাচ্ছে, ঘুরে কয়েকবার পেছনে চেয়েছে। হাঁটতে হাঁটতে দৃষ্টির বাইরে চলে গেল। খারাপ লাগা দুর্বলতা পরিণত হলো নাফিয়ার। বসে পড়ল চেয়ারে, বিড়বিড় করলো। বাবাও দূরে, এখন আপনিও। নাফিয়া ঘরে এসে পেটে ভর দিয়ে শুয়ে পড়ল। মুখ লুকালো হাতের আড়ালে। নিজেই বুঝতে পারছে না তার খারাপ লাগার কারণ। 1 ঘন্টাও তো হলো না, এখনই এই হাল। বাবাও জানিয়েছে কয়েকদিন দেরি করেই ফিরবেন। নাফিয়ার মস্তিষ্কটা সম্পূর্ণ জ্যাম হয়ে গেল। খুব করে ঘুমানোর চেষ্টা করছে, কিন্তু ঘুমটাও তার সাথে বিশ্বাসঘাতকতা করলো। তুই আর একটু মনে থাক, উড়ে যাক তোর কবিতা মাখা চুল। কি সুন্দর গান, কি সুন্দর কণ্ঠ। গানটা আগেও শুনেছে নাফিয়া। তার প্লে লিস্ট বড়, কিন্তু এই গানটিকে এত গুরুত্ব দেওয়া হয়নি। পরপর 3বার শুনলো ভয়েস নোট। সর্বাঙ্গ শীতল হয়ে এলো। গানের লাইনগুলো নিজের সাথে মিলিয়ে নিল। লাজুক হাসলো সাথে সাথে। হাসছো নাকি লজ্জা পাচ্ছ? নাফিয়া সত্য স্বীকারোক্তি দেবার নয়, বলল, ভীষণ বিরক্ত হচ্ছি, কি বাজে কণ্ঠ। তোমার কণ্ঠ কাকের মতো জানো? পুষে উঠল নাফিয়া। এই তার বদলে যাওয়া, এই তার পরিবর্তিত রূপ। বলল, আসল রূপে ফিরে আসবেন জানতাম, এত দ্রুত আসবেন সেটা ভাবিনি। ও, তাহলে এতদিন যে রূপে ছিলাম সেটা কি আপনার মনে ধরেছে? মনে ধরেছে মানে? জোর করে মনে সেট করা চিন্তা ভাবনা আচার আচরণ করে চলেছে। এই কথাটা বলতে চাইছে নাফিয়া, কিন্তু বলতে পারল না। বলল, আপনার মতো ইতর প্রজাতির প্রাণীকে মনে ধরবে? দিবা স্বপ্ন দেখেন নাকি? স্বপ্নের কথা বলতেই দুষ্টু বুদ্ধি খেলে গেল আরিফের মাথায়। এবার তার স্বপ্নের কথা বলা যাক, দেখা যাক কি প্রতিক্রিয়া হয় নাফিয়ার। খুব ভালো একটা কথা মনে করালে। সেদিন বলেছিলাম না তুমি আমাকে স্বপ্নে জ্বালাতন করো? বলবো কি ধরনের জ্বালাতন? সন্ধিহান মুখখানা নাফিয়ার জানতে হবে অবশ্যই। বলে উঠল, বলুন শুনি। শাড়ি চুড়ি পরে রাতে আমার স্বপ্নে আসো আমাকে সম্মোহিত করতে। রূপের আগুনে জ্বালানো পোড়ানো যাকে বলে। একটা সুন্দর ঘ্রাণ আসে তোমার থেকে। এসেই আমার পাশে ঘেঁষে বসে পড়ো। তারপর মাথায় গালে হাত বুলিয়ে দিতে শুরু করো। কাবু করতে চাও আমাকে? এসব কি ঠিক না ফি? পরপুরুষকে এইভাবে ছোঁয়া কি ভদ্র ঘরের মেয়েদের কাজ? কান গরম হয়ে গেল নাফিয়ার। মাথাটা দাউ দাউ করে জ্বলতে শুরু করেছে। গালে লাল আভা ফুটে উঠেছে। আরিফ আবারও বলল, এইভাবেই প্রতিদিন আমার কাছে এসে আমাকে বশ করেছো। আমি কত চাইলাম তোমার কাছ থেকে ছাড়া পাবার, কিন্তু সম্ভব হলো না। নিশ্চয়ই তুমি জাদু টোনার সাথে জড়িত, নয়তো তোমার মতো একটা ছন্দার আমার স্বপ্নে আসবে কি করে? আপনার মুখটা আমি সেলাই করে দেব। রেগে অগ্নিমূর্তি হয়ে বলল নাফিয়া। আরিফ আরও বেগ পায়, বলে উঠে, আমার কি দোষ? তুমি আমাকে নিজের জালে ফাঁসিয়ে দিলে। আমি কিন্তু ভালো ছেলে, ভীষণ রকমের লাজুক আমি। একটা মেয়ে এইভাবে কাছে এসে হাসলে আমি কাজু মাচু হয়ে বসে থাকি। চুপ করুন। সত্যি বললেই দোষ, তাই না? তুমি জাদুটোনা কার থেকে শিখেছো শুনি? নিশ্চয়ই ওই বুড়ির কাছ থেকে। আরিফ ভাই। ভাই শুনে আকাশ থেকে পড়ল। ধমকের সুরে শুধু আরিফ বলতে যাচ্ছিল, সুযোগ বুঝে ছটপট ভাই যোগ করেছে। আরিফের মুখের নকশায় পাল্টে যায়, নড়ে চড়ে বলে, ভাই মানে? হাই বেয়াদব মেয়ে, কিসের ভাই? এই তো সুযোগ, সব অসভ্যতামি শেষ এখানেই হবে। নাফিয়াও নড়ে চড়ে বসলো, বলল, আপনি তো ভাই, বড় ভাই, এলাকার ভাই। আরিফ এতক্ষণ যাবৎ নাফিয়াকে লজ্জা দিয়ে যাচ্ছিল, রাগাতে চাইছিল ইচ্ছে করে। এখন নিজেই রেগে যাচ্ছে। দাঁত কিরমির করে বলল,
চড়িয়ে ভাইয়ের ভূত নামিয়ে দেব। বড় ভাই ভালোবেসে চড় দিলেও মাথা পেতে নিব ভাইয়া। নাফি, এটা সহ্য হচ্ছে না। গুলি নিশানায় লেগেছে, এক বিন্দু এদিক ওদিক হয়নি। পৈশাচিক আনন্দের শুরু সবে। পেয়েছে বেটাকে হাতের মুঠোয়, এবার কোথায় যাবে? কেন ভাইয়া, কত আদুরে ডাক ভাই। আদুরে না ছাই, বন্ধ করো ভাই টাকা। মিথ্যে অভিনয় শুরু করলো নাফিয়া, কাদো গলায় বলল, জানেন আমার একটা ভাইয়ের শখ ছিল, বড় ভাইয়ের, যে আমাকে চকলেট আইসক্রিম কিনে দিবে, আম, আবার ঘুরতেও নিয়ে যাবে, প্রতিদিন ক্যাম্পাসে নিয়ে যাবে, সব আপনি করেছেন। আপন রক্তের ভাই না হওয়া সত্ত্বেও আমার জন্য এতটা করলেন। আপনার মাঝে আমি একজন বড় ভাইয়ের প্রতিচ্ছবি দেখতে পাই। আরে ভাইয়া। শেষে ভাইয়া ডাকটা পিত্তি জ্বালিয়ে দিল। মনে হলো কেউ কাটা গায়ে নুনে ছিটে দিচ্ছে, সাথে মরিচের গুঁড়ো যোগ করেছে। চাঁদ করে উঠল আরিফ, বলল, থামবে? কেন ভাইয়া? ভাইয়া বানাচ্ছ, এবার তোমার বাপকে বলো সম্পত্তির অর্ধেক লিখে দিতে। এত লোভী কেন আপনি ভাইয়া? নাফি, ভালো হচ্ছে না কিন্তু। কি করলে ভালো হবে ভাইয়া? চুমু খেলে ভালো হবে। আমি বাড়ি ফিরলে খেয়েও কেমন, আমি একদম মাইন্ড করব না, বরং গাল পেতে দিব। ততক্ষণ ভাইয়ার মালা জপতে থাকো। যেন ফুটবল খেলছে। একবার বল আরিফের কাছে, আরেকবার নাফিয়ার কাছে। চুমু শব্দটা শুনে নাফিয়ার রু উড়ে গেল। দাঁতে দাঁত পিষে বলল, অশুভ নির্লজ্জ লোক, আর একটা কথাও বলবেন না আপনি আমার সাথে। আরে খারাপ কি বললাম? ভাইয়াকে চুমু খাওয়া যায় না? আমি তো তোমার পাতানো ভাই। এখানে বেশিক্ষণ থাকলে হৃদযন্ত্রের ক্রিয়া ব্যাঘাত ঘটবে, অ্যাটাকও হয়ে যেতে পারে। নাফিয়া দ্রুত বেরিয়ে গেল ফেসবুক থেকে। ইন্টারনেট কানেকশন অফ করে দিল। পারলে লাইন কেটে দিত এই মুহূর্তে। কি ভয়ঙ্কর লোক! এসব কথা বলতে মুখে বাজলো না। শিরশির করে উঠল নাফিয়ার শরীর। মাথায় পানি দিতে হবে এক্ষুনি, ধোয়া উঠছে মাথা থেকে। মায়ের সাথে বসে অপেক্ষা চলচ্চিত্রটি দেখছে নাফিয়া। তার আর কাজ কি? সারাটা দিন ঘরে থাকে। পড়ার জন্য তার আলাদা সময় আছে, সেটা সন্ধ্যা 7টা থেকে রাত 10টা পর্যন্ত। দিনের বেলা নাকি তার পড়া হয় না। সন্ধ্যা এক কাপ চা নিয়ে তবেই বসে। কখনো কখনো পরীক্ষা থাকলে বাধ্য হয়ে বসতে হয়। দিনের বেলায় আপাতত সেটি নেই, ভার্সিটি বন্ধ। দিন কাটে মায়ের আঁচল ধরে। টুকটাক যাই পারে মাকে সাহায্য করে। অলস দিন পার হয় তার। ফোনের প্রতি আকর্ষণ আজ কিছুদিন যাবৎ, নয়তো সেটিও পড়ে থাকতো অবলীলায়। চুলে তেল দিয়ে দিতে দিতে রেশমা বেগম হুট করে বলে উঠলেন, চল গিয়ে আরিফের মায়ের সাথে দেখা করে আসি। শুনলাম আরিফ বাসায় নেই, উনি একা কি না কি করছেন। আমার গেলে সঙ্গ পাবে না অন্তত। আরিফদের বাড়ির কথা শুনে কেমন যেন লাগলো। রেশমা বেগম শক্ত করে বেনি গেঁথে দিলেন চুলে, বললেন, চল। মায়ের কথা অমান্য করেনি। খালি হাতে গেলেন না রেশমা বেগম। হাতে পায়েসের বাটি নিয়েছেন, আজ সকালে রেঁধেছিলেন। মনের মাঝে কত শত ভাবনা নিয়েই আরিফদের বাড়ির চৌকাঠ বেয়ে ভেতরে গেল। কলিং বেল চাপতে দরজা খুললেন শিরিন বেগম। রেশমা বেগম ও নাফিয়াকে দেখেই হাসলেন, বললেন, আরে আপনারা আসুন আসুন। ভেতরে প্রবেশ করলো তারা। আগে বাড়ির দরজা অবধি আসা হলো, ভেতরে আসা হয়নি। পরিপাটি গোছালো ড্রয়িং রুম, ডান দিকে রান্নাঘর, সামনের দিকটায় পরপর 3টে ঘর। নাফিয়ার মনে হুট করে প্রশ্ন জাগলো, আরিফের ঘর কোনটা? বাম দিকে খোলা বারান্দার, আর তাদের বাড়ির বারান্দা বরাবর পড়েছে সেই ঘরটা, অর্থাৎ এটাই মহাশয়ের ঘর। শিরিন বেগম বলে উঠলেন, এ বাড়িতে ওঠার পর আপনারা একবারও আসেননি আমাদের বাড়িতে। রেশমা বেগম হেসে বললেন, এভাবে কারো বাড়িতে যাওয়া কি উচিত আপা? এসব ভেবে আসা হয়নি। আমরা তো প্রতিবেশী। নাফিয়া, তুমি অন্তত আসতে পারতে জুহান আর সাদিফের সাথে। নাফিয়া ঠোঁট টিপে কি জবাব দিবে? তার গুণধর পুত্রের সাথে তো তার দা কুমড়া সম্পর্ক ছিল, কি উদ্দেশ্যে আসবে? নাফিয়ার মস্তিষ্কে আরও একটা ভাবনার উদয় হলো। আচ্ছা, আরিফ কি জানে সে এখন তাদের বাড়িতে উপস্থিত? কী সব অদ্ভুত চিন্তা! সে কি করে জানবে? কিন্তু জানালে কেমন হয়? শিরিন বেগমে ভাবনায় ছেদ ঘটান, বললেন, বাম পাশেরটা আমার ছেলের ঘর, আর ডান দিকেরটা আমার। মাঝের ঘরটা গেস্টদের জন্য রেখেছি। খুব সুন্দর হয়েছে বাড়িটা। চুপচাপ নাফিয়াকে বসে থাকতে দেখে শিরিন বেগম বললেন, নাফি, তুমি বাড়ি ঘুরে দেখবে? একা আমাদের বুড়োদের আলাপে বিরক্ত হচ্ছ না তো? না আন্টি, আমি ঠিক আছি। তুমি বরং আশপাশ ঘুরে দেখো। আরিফ বাসায় নেই, তোমাকে জ্বালাবে না। জ্বালাবে না? জ্বালাচ্ছে, সে প্রতিনিয়ত জ্বালাচ্ছে। কাছে থাকলেও জ্বালায়, দূরে থেকেও সে একই কাজ করছে। শিরিন বেগমের অনুমতিতে নাফিয়া উঠে এদিক ওদিক ঘুরে দেখলো। সবার শেষে এসে দাঁড়ালো আরিফের ঘরের দিকে। দরজা ঠেলে ঢুকে পড়লো। ঘরটা গোছানো, সাদা রঙের দেয়ালের সাথে ধূসর পর্দা বেশ মানিয়েছে। শান্ত শীতল একটা পরিবেশ এখানে। বিছানার পাশে গিটার রাখা, এর পাশে একটা স্টাডি টেবিল, কিছু ফাইল আর অল্প সংখ্যক বই আছে। নাফিয়া ঘুরে ঘুরে দেখছে, ইচ্ছে হলো ছুঁয়ে দেখতেও। প্রথমে এই গিটার ছুঁয়ে দেয়, এরপর বইগুলো। সেখানে দেখা গেল একটা কলম এবং একটি নোটপ্যাড। দুষ্টু বুদ্ধি খেলে গেল নাফিয়ার মাথায়। কলম নিয়ে নোটপ্যাডে লিখলো,
আপনি কি জানেন আপনি ভীষণ রকমের একটা খারাপ লোক? পরের পৃষ্ঠায় লিখল। ইচ্ছে হচ্ছে পুরো ঘরটাই এলোমেলো করে দিই, কিন্তু আন্টির কথা ভেবে করলাম না। তৃতীয় পাতায় লিখল। এত সুন্দর ঘরে এত বাজে একটা মানুষ কিভাবে থাকতে পারে? আপনি আপনার রুমের সম্মান ধুলোয় মিশিয়ে দিচ্ছেন। চতুর্থ পৃষ্ঠায় লিখল। শুনুন, আপনার অনুমতি ছাড়া আপনার ঘরের পর্দা, গিটার, বই, শোপিস ছুঁয়ে দিয়েছি। আপনি কি রাগ করবেন? সত্যিই রাগ করবেন? রাগ করবেন প্লিজ। আমি আপনাকে রাগানোর জন্যই এইসব করলাম। পঞ্চম পৃষ্ঠায় যেতে যেতে নাফিয়া ভাবলো অনেক হয়েছে, এবার ক্ষান্ত দেওয়া উচিত, নয়তো এই লোক নোটপ্যাডের পৃষ্ঠাও হিসাব চেয়ে বসবে। বারান্দার দিকে এগোতে এক শীতল বাতাস ছুঁয়ে দেয় নাফিয়ার মুখমণ্ডল। কি শান্তি! এরকম একটা খোলা ব্যালকনির ঘর যদি তারও হতো। ঠিক তখনই ফোন বেজে ওঠে। কলদাতা আর কেউ নয়, আরিফ। নাফিয়া চট করে ফোন রিসিভ করে। অন্য পাশ থেকে আরিফ বলল, আমার ঘরে যেহেতু আপনার কদম পড়েই গেছে, সেহেতু আরো একটু কষ্ট করুন ম্যাডাম। আমার আলমারির ড্রয়ারে একটা জিনিস রাখা আছে, সেটি আপনার, নিয়ে যাবেন। যদিও দেখা করে দিতে চেয়েছিলাম, কিন্তু আমার মনে হয় আপনি নিজে থেকে নিলেই বেশি খুশি হব। আপনি কি করে জানলেন আমি আপনার ঘরে? এই তো কয়েক মিলি সেকেন্ড আগে আমার আম্মা জানের সাথে আলাপ হলো। জানলাম আমার ঘরে এক চণ্ডাল পরীর অবতরণ ঘটেছে। কি সব কথা? কি কি সব কথা? যাও আলমারির কাছে। এভাবে কারো আলমারিতে হাত দিই না আমি। সে কেউ তো আমি। আপনি হন আর যেই হন। প্লিজ নাফি, নিয়ে যাও। কেউ কিছু বলবে না। আমি অধিকার দিলাম তো আলমারি খোলার। ফোন কানে রেখে আলমারির দিকে এগোলো নাফিয়া। খুব সাবধানতার সাথে খুললো আলমারি। আরিফের কথা মতো প্রথম ড্রয়ার খুললো। সেখানে আরিফের প্রয়োজনীয় জিনিসপত্রের সাথে ছোট একটা বক্স আছে। সেটা হাতে নিতে বলল আরিফ। খুলে দেখো। একজোড়া পায়েল। দেখেই ঠোঁটের কোণে হাসি ফুটে নাফিয়ার। আরিফ জানতে চাইল। পছন্দ হয়েছে? ছোট্ট করে জবাব দিল নাফিয়া। সেদিন আপনাকে ক্যাম্পাসে নামিয়ে দেওয়ার পর কিনেছিলাম, সুযোগ হয়নি দেওয়ার। আমার এসব চাই না। আমার চাই। আমি চাই তুমি পায়েল জোড়া পরে আমার আশেপাশে ঘোরাফেরা করো। পায়েলের মৃদু ঝংকারে যেন তোমার আগমনী ধ্বনি শুনতে পাই। পিক আপ লাইন থ্রো করতেও জানেন দেখছি। শিখেছি অনেক কিছু, ধীরে ধীরে। নাফিয়া চুপ করে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে লাগলো। পায়েল মৃদু আওয়াজ যান্ত্রিক ফোন ভেদ করে অন্য প্রান্তেও গিয়েছে। আরিফ গভীর গলায় বলে ওঠে, আমি এসে পড়িয়ে দেব। সেই পর্যন্ত এই পায়েল জোড়া সামলে রেখো। খবরদার নিজে থেকে পড়তে যাবে না। পায়েলের চেয়ে পায়েলের বক্সটি বেশি মনে ধরেছে নাফিয়ার। কাঠের বাক্সে বিভিন্ন রঙের স্টোন বসানো। পায়েল জোড়াও কম সুন্দর নয়। লজ্জা লাগছে নাফিয়ার, সাথে অপরাধ বোধও। এই যে অনুভূতির পরিবর্তনের পর আরিফ তাকে বিশেষ অনুভব করাচ্ছে প্রতিনিয়ত। বিনিময়ে সে শুধু ঝগড়াই করে গেল। চট করে নতুন ভাবনা এলো, সে কেন অনুশোচনায় ভুগছে? তার মধ্যে কি আরিফের জন্য কোনো বিশেষ কিছু আছে? বিরক্ত হলো নাফিয়া। এগুলো কেমন দ্বন্দ্ব! নিজের কাছে নিজেকে এলোমেলো মনে হয়, সঠিক সিদ্ধান্তে উপনীত হতে পারছে না কেন? কিন্তু তার দূরত্ব যে দু একদিনেই বেশ অশান্তি অনুভব করাচ্ছে। আরিফ নেই বিগত 3 দিন যাবৎ। এই 3 দিনে পায়েল জোড়া, তার পাঠানো ছবি, তার কণ্ঠের গান কতবার শোনা হয়েছে হিসেব নেই। আমি এই লোকের ভণ্ডামিতে পা পিছলে পড়ে গেলাম না তো? সাথে সাথেই মুখ ভেঙচি কাটলো নাফিয়া। তার তো বয়েই গেছে এই লোকের উপর পিছলে পড়ার। তার মতো ইতর শ্রেণীর মানুষকে কারো পছন্দ হতে পারে, ইহা অসম্ভব। হুট করেই কলিং বেলের আওয়াজে নাফিয়া ফিরে তাকালো। রেশমা বেগম চিৎকার করে বললেন দরজা খুলে দিতে। নাফিয়াও দৌড়ে যায়। দরজা খুলতেই ঠোঁটে লম্বা চওড়া হাসি ফুটলো। বাবা দাঁড়িয়ে খুশি হবার পূর্বেই পাশে দাঁড়ানো দাদিকে দেখে সব খুশি জানালা দিয়ে পালায়। সিদ্দিক সাহেব এসে মেয়ের মাথায় হাত রাখলেন, বললেন, কেমন আছে আমার আম্মা? বাবা, আমি ভালো আছি। তুমি না বলেছিলে আরো দেরিতে ফিরবে? আরও দেরি করে ফিরলে তুমি খুশি হতে? নাফিয়া দুদিকে মাথা দুলিয়ে বলে, না, একদমই না। হুট করে দেখে চমকে গিয়েছি। খুশি হওনি? নাফিয়া সিদ্দিক সাহেবকে জড়িয়ে ধরে বলল। খুব খুশি হয়েছি। মুখ ভার করে আছেন জমিলা বেগম। দরজায় দাঁড়িয়ে বাবা মেয়ের ভালোবাসার মুহূর্ত তার গায়ে জ্বালা পোড়া সৃষ্টি করলো। বলল, এসব রং ঢং দেখতে হইব না কি দরজায় দাঁড়াই, ঘরে যাবো না? নাফিয়া কষ্ট পেল, কিন্তু বুঝতে দিল না। মুখে হাসি টেনে বলল, আসুন দাদি। তোর অনুমতি নেওয়া লাগবো না কি অপয়া? এতটা দিন ভালোই কাটছিল, আবার সে অপয়া শব্দটি শুনতে হচ্ছে। তীরের মতো আঘাত করবে এই ডাক প্রতিনিয়ত। সিদ্দিক সাহেব বললেন, আহা আম্মা, আপনি ঘরে যান। নাফিয়া নত জানু হয়ে দাঁড়ানো। সিদ্দিক সাহেব মাথায় হাত বুলিয়ে বললেন, দাদির আশেপাশে বেশি থেকো না, দরকার ছাড়া তার কাছে যাবে না। কি করব বলো, আমার মা তো ফেলে দিতে পারি না, তোমাকে কষ্ট পেতেও দেখতে পারি না, আমার হাত বাঁধা। তুমি একদম চিন্তা করবে না বাবা। বাবা মায়ের ঘরের পাশ দিয়ে যাচ্ছিল। নাফিয়া অনিচ্ছা থাকা সত্ত্বেও কান পেতে দাঁড়ালো। অবশ্য দাঁড়ানোর বিশেষ কারণ আছে, তাকে নিয়ে কথা হচ্ছে, তার বিয়ে নিয়ে। নাফিয়া পানির গ্লাস হাতে নিয়ে দাঁড়িয়ে রইল। সিদ্দিক সাহেব বললেন, আমি মায়ের কথাই প্রশ্রয় দিচ্ছি না, তবে এক না একদিন নাফিকে বিয়ে দিতেই হবে।
রেশমা বেগম জবাবে বললেন, সে তো আমিও জানি, কিন্তু আমি চাইছিলাম আর ওর পড়ালেখাটা যদি শেষ হতো তারপর না হয়। সেটা তো অবশ্যই, কিন্তু আপনি নাফির হাত নিয়ে ভাবছেন? হুম, আপনি তো ভাগ্যে বিশ্বাসী, তাহলে ভাগ্যের উপর ছেড়ে দিন না। সিদ্দিক সাহেব শক্ত ধাঁচের মানুষ, কিন্তু মেয়ের ব্যাপারে বরাবরই দুর্বল, কিন্তু তার সামনে দেখান না, বুঝতে দেন না। স্ত্রীর সামনে কিছুটা দুর্বলতা প্রকাশ করলেন। প্রতিটা মেয়েরই তার বাবার কাছে আমানত। ওর জীবনে একজন ভালো জীবনসঙ্গী সুখ আসবে না? আমি মরে গেলে ওর পেছনে ঢাল হয়ে কে দাঁড়াবে রেশমা? আমার বড্ড ভয় হয়, বয়স হচ্ছে আমার। রেশমা বেগম স্বামীর বাহুতে হাত বুলিয়ে দিলেন, এসব কথা বলতে বারণ করলেন। অন্যদিকে নাফিয়া চোখ জোড়া ছলছল করছে, বিয়ের কথা শুনে নয়, বাবার মুখে মৃত্যুর কথা শুনে। সিদ্দিক সাহেব বললেন, নাফিয়ার তো কোনো ভাইও নেই, বুঝতে পারছি না, বিয়ের দিকেও আমার সাহস কুলাচ্ছে না। কে সবটা মেনে আমার মেয়েকে আগলে রাখবে? এই যুগের কার এত সময় আছে? সৃষ্টিকর্তা নিশ্চয়ই আমাদের নাফির জন্য যোগ্য কাউকে রেখেছে। সে যে শতভাগ ভালো রাখবে আমার মেয়েকে, তার কি নিশ্চয়তা? মেয়েরা বুঝি এতই বোঝা হয় পৃথিবীতে? কেন একা চলতে পারে না? পেছনে স্বামী, ভাই অথবা বাবার ছায়ার প্রয়োজন হয়। ছায়া থাকা তো খারাপ কিছু নয়, কিন্তু এই ছায়া না থাকলে সমাজ কেন তাদের বোঝা হিসেবে ধরে নেয়? নিজে থেকে কল করলে? আজ কি সূর্য পশ্চিম দিকে উঠে পূর্ব দিকে অস্ত গেল, নাকি দিনে চাঁদ আর রাতে সূর্য উঠেছে? কই দেখি তো। বিছানায় গুটিয়ে শুয়ে আছে নাফিয়া, এক কাত হয়ে কানের নিচে ফোন চাপা দিয়ে। আরিফের দুষ্টুমিতে কিছুই আসলো গেল না, তার মন ভীষণ খারাপ। নাফিয়ার নির্লিপ্ততা ভাবালো আরিফকে। ফোনের ওপাশ থেকে আদুরে গলায় জানতে চাইলো। কি হয়েছে বৈরিতা? নাফিয়া নাক টেনে বলল। ভালো লাগছে না। কণ্ঠস্বর ভারী, তার নাক টানছে। আরিফ প্রশ্ন করলো, কেঁদেছো তুমি? উম, মিথ্যে বলছো কেন? তোমার কণ্ঠ স্পষ্ট জানান দিচ্ছে তুমি কান্না করেছো। নাফিয়া নিশ্চুপ, নিস্তব্ধে সময় স্রোত বইছে। জানে না কেন এই মন উদাসের। মুহূর্তে তার আরিফের কথাই মনে হলো। সময়ক্ষণ কিছু না ভেবেই তাকে কল করেছে, কথা বলছে না, কল করেও কি চাইছে? আমি কি আপনার মন ভালো করার ওষুধ? মানে? ভালো লাগছে না তাই আমাকে কল করলেন, নিশ্চয়ই চাইছেন আপনার মন আমি ভালো করে দিই। ভুল ধারণা। তাহলে রেখে দিই ফোনটা। নাফিয়ার মুখশ্রী আরো মলিন হয়ে এলো। জানালা ভেদ করে চন্দ্রের আলো ফ্যাকাশে মুখমণ্ডলে পড়ছে, মৃদু বাতাসে চুলগুলো উঠছে কিছুটা, চোখের পাপড়ি পিটপিট করছে। আরিবের হৃদয়ে কোনো জায়গায় আঘাত হানলো এই নীরবতা। কান্নামাখা কণ্ঠ ছটফটানি বৃদ্ধি করলো, আকস্মিক চাইছে ছুটে আসতে, বুকে জড়িয়ে নেওয়ার এক অবাধ ইচ্ছেও জাগলো, কিন্তু সেটি এই মুহূর্তে অসম্ভব। তোমার নীরবতা, তোমার কান্না আমাকে পোড়াচ্ছে, কেন? হৃদয়ে রক্তক্ষরণ ঘটাচ্ছে। কিন্তু কেন? অসহায় অনুভব করছি। বলবেন কেন? তোমার প্রয়োজনীয়তা অনুভব করছি। কারণ কি? কখনো আমার বুকে মাথা রাখলে কি তোমার খুব বেশি অস্বস্তি হবে? নাফিয়া আরো জড়সড় হয়ে গেল, কেউ নেই তার আশেপাশে। তারপরও চাঁদের আলো থেকে নিজের মুখ লুকালো, আধারে চলে গেল। কল্পনায় আরিবের বলা মুহূর্ত ধরা দিচ্ছে, লজ্জা কাবু করে নিল সাথে সাথে। ফিরবেন কবে? আমার অপেক্ষায় কেউ? কি জানি। তাহলে দেরি করে ফিরবো। অপেক্ষায় থাকে যদি? তাহলে কালই ফিরবো, সবকিছু ফেলে। জরুরি কাজও? কাজটা কারো অপেক্ষার চেয়ে বেশি জরুরি না। তাহলে ফিরুন। কবে? আগামীকাল। কেউ তো অপেক্ষায় নেই। অপেক্ষা নেই, তবে কিছু জরুরি প্রশ্ন আছে। উত্তর চাই? হুম? কিভাবে চাই? মুখোমুখি দাঁড়িয়ে নাকি বুকে মুখ গুজে? নাফিয়া দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, দেখা হচ্ছে কাল, রাখি। বাবার কাঁধে ভর দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে আসছে আরিফ, পায়ে বিশাল ব্যান্ডেজ। মাঠে বসে জোহান সাদিফের ক্রিকেট খেলা দেখতে দেখতে চোখ জোড়া রসগোল্লার ন্যায় হয়ে গেল। একই কাণ্ড। আতাউর সাহেব তার ছেলেকে ভালোভাবেই সামলে বাড়ির দরজা অবধি আসলেন। নাফিয়া হাঁ করে তাকিয়ে আছে। জোহান আর সাদিফের চোখ পড়তেও তারা এগিয়ে এলো। তার পিছু পিছু কদম এগোয় নাফিয়ারও। সাদিফ একপাশে গিয়ে আরিফকে ধরে বলল, ভাই পায়ে কি হলো? আরিফের প্রশ্নের চেয়ে বেশি নাফিয়ার দিকে মনোযোগ। কতদিন পর দেখলো? 5 দিন হয়েছে, কিন্তু মনে হলো যুগের পর যুগ দেখেনি। মেয়েটা কিভাবে বিস্ফোরিত চোখে তার পায়ের দিকে চেয়ে আছে, কিছু বলছে না। জোহান প্রশ্ন করে, লুলা হলেন কি করে? টনক নড়ে আরিফের। আতাউর সাহেব বললেন, আমার ছেলেটা কাজের চেয়ে বেশি লাফালাফি করে, ফ্র্যাকচার হয়েছে। ঠাট্টা সুরে বললেন তিনি। বড়ই রসিক মানুষ। সাদিক প্রশ্ন করল, বেশি লাগেনি তো? না, সব ঠিক আছে, রেস্ট করতে বলেছেন ডাক্তার। আরিফ নাফিয়ার বিশাল চোখের ঘোরে। আশেপাশে কোনো আলাপ আলোচনা তার কানে যাচ্ছে না, অথচ নাফিয়ার সেখানে ধ্যান নেই। তার থমকে যাওয়া চোখ আরিফের পায়ের দিকে। 3 জন ধরাধরি করে ভেতরে নিয়ে যেতে লাগলো আরিফকে। আতাউর সাহেবের ধ্যান গেল নাফিয়ার দিকে। সুন্দর সাবলীল ভঙ্গিতে বললেন, নাফি, মা, বাসায় এসো।
হুঁশ ফিরল যেন নাফিয়ার। আরিফ মনে মনে বেজায় খুশি, বাবা মনের ইচ্ছাটা অজান্তে পূরণ করে দিলেন। নাফিয়া বিরস মুখে বলল, না থাক। আরিফের মুখ কুঁচকে যায়, চোখ রাঙায় নাফিয়াকে, ইশারায় বলল সাথে চলতে। আতাউর রহমান বললেন, আসার পথে কুমিল্লার রসমালাই এনেছি, তোমরা সবাই খাবে, এসো। নাফিয়া আর বারণ করলো না। তারও মনের কোণে কোথাও না কোথাও যাওয়ার ইচ্ছে ছিল, ভদ্রতার খাতিরে না করেছে। রসমালাইয়ের কথা শুনে জোহান পারলে আরিফকে উড়িয়ে ঘরে নিয়ে যায়। আরিফ ধমকে ওঠে, ছোঁচা বিড়ালের মতো আচরণ করছিস কেন? আস্তে হাট। দরজার সামনে দাঁড়ালো সকলে। শিরিন বেগম ছেলেকে মাথা থেকে পা অব্দি দেখলেন, পায়ে প্লাস্টার দেখে কপাল কুঁচকে গেল। আরিফ ভীত কণ্ঠে বলে ওঠে, কই মারবে বলো, গালে নাকি পিঠে? নাফিয়া সহ সকলেই হেসে ওঠে। শিরিন বেগমের মুখে হাসি নেই, বললেন, পা ভেঙে এসেছিস কোথা থেকে? কনস্ট্রাকশন এরিয়াতে গিয়েছিল, পা ফসকে গেছে। শিরিন বেগম পেছনে তিনজনের দিকে তাকিয়ে প্রশ্ন করল, ওকে দেখে মনে হয় তোমাদের ও একটা দামড়া ছেলে? ওর কাজ কারবার দেখেছো? নাফিয়া বিড়বিড় করে বলল, দুটো লাগাম ধরে। কিছু বললে নাফি? শিরিন বেগম শুধায়, না আন্টি। আচ্ছা, তোমরা ভেতরে এসো আর এটাকে ঘরে নিয়ে যাও। এটা এটা হলে সম্বোধন করছেন শিরিন বেগম আরিফকে। মনে মনে চিন্তিত মুখ দেখে বোঝা যাচ্ছে, কিন্তু প্রকাশ করবেন না। চারজনকে একসাথে ঘরে পাঠিয়ে দিয়ে স্বামীকে প্রশ্নোত্তর পর্বে বসিয়ে দিলেন। কিভাবে হলো, ব্যথা বেশি নাকি কম ইত্যাদি। নাফিয়া দাঁড়িয়ে রইল, আরিফকে বিছানায় আধা শোয়া অবস্থায়। বাকি এই দুজনকে অদেখা করে নাফির দিকে তাকায়। অন্যমনস্ক মেয়েটির পানে চেয়ে বলে, তুমি স্ট্যাচু অফ লিবার্টি সেজে আছো কেন? ইচ্ছে। ঝাঁঝালো সুরে বলল নাফিয়া। রেগে থাকার কারণ আরিফের বোধগম্য হলো না। আরিফ বাকি দুজনের দিকে তাকায়। কাবাবের হাড্ডির ভূমিকা পালন করছে, পারলে এখনই দুটোকে ব্যালকনি থেকে লাথি মেরে ফেলে দিত। বসো। হাত দিয়ে তার সামনের জায়গাটুকু দেখিয়ে দেয়। নাফিয়া এসে বসেছে বিনা বাক্যে, ঠিক প্লাস্টার করা পায়ের কাছে। জোহান লাফিয়ে উঠল বিছানায়, একটা মার্কার পেন আরিফের ডেস্ক থেকে নিয়েছে, বলে উঠল, ভাই, আপনার সাদা প্লাস্টার দেখতে ভালো লাগছে না, পদ্মা, মেঘনা, যমুনা এঁকে দেই? আরিফ আশ্চর্য ভঙ্গিতে প্রশ্ন করে, নদী আঁকবি? হ্যাঁ ভাই। কোন জগতের বলদ এই ছেলে আরিফ? সাদিফ, নাফিয়া কারো মাথায় ঢুকে না। নদী কিভাবে আঁকবে? সবাই বিরক্তির সহিত চেয়ে আছে তার দিকে। সে আঁকতে শুরু করলো। পদ্মা, মেঘনা, যমুনার নামে পানির স্রোত এঁকে দিল। আরিফের মেজাজ গরম হয়ে যায়। একে তো এদের সহ্য হচ্ছে না, আর নাফিয়ার মধ্যে, তার মাঝে সব উদ্ভট কর্মকাণ্ড। আরিফ দাঁত কিরমির করে বলল, সাদিফ, এটাকে আমার চোখের সামনে থেকে দূর কর। হ্যাঁ হ্যাঁ, আমাদের তো বের করতেই চাইবেন। আরিফ চোখ রাঙিয়ে তাকায়। সাদিফ হাসলো। সেই বিষয়টা আগেই আন্দাজ করেছে, কিন্তু তার ছোট ভাই স্বচক্ষে দেখেছে। সমস্যাটা এই জায়গায়, মুখ পাতলা ছেলে। শিরিন বেগম এসে সবাইকে রসমালাই দিয়ে গেলেন। আরিফের মাথায় হাতও বুলিয়ে গেছেন। আজ মার খেতে হয়নি, এটাই অনেক। খাওয়ায় মনোযোগী সাদিফ, জোহান। নাফিয়া রসমালাইয়ের বাটি নিয়ে নাড়াচাড়া করছে, ঠোঁট কামড়ে মুখ ফুলিয়ে বসে আছে। নিচু গলায় আরিফ বলল, এইভাবে মুখ ফুলিয়ে রাখলে ব্লাস্ট হয়ে যাবে। রাগান্বিত চোখে তাকালো নাফিয়া। কিছু বলল না, দৃষ্টি দিয়ে বুঝিয়ে দিল সে রেগে আছে। তার মাঝে জোহান বলে উঠল, ভাই, আরেকটু রসমালাই পেলে জীবনটা ধন্য হয়ে যেত আমার। আরিফ নাফিয়ার দিকে চেয়েই বলল, মায়ের কাছে গিয়ে চা। জোহান এক লাফে বেরিয়ে যায়। সাদিফও সুযোগ বুঝে বেরিয়ে গেল। হাফ ছেড়ে বাঁচলো আরিফ। নাফিয়ার মতো করে মাথা নামিয়ে বলল, রেগে আছো? নাফিয়া জবাব দিল না। আরিফ এই মুখখানার ঘোরে ডুবে যাচ্ছে। ইচ্ছে হচ্ছে কাছে টেনে নিক, এর পরপরই অসভ্যের ট্যাগ পেয়ে যাবে। নিজের ইচ্ছেকে দমালো বহু কষ্টে, বলল, পায়ের থেকে ব্যথা উঠতে উঠতে হাত পর্যন্ত এসেছে। এখন যদি কেউ খাইয়ে দিত ভালোই হতো, তাই না? নাফিয়ার প্রজ্বলিত চোখ ফের তাকায় আরিফের দিকে প্রশ্ন ছুড়ে। কি করে হলো এটা? কৈফিয়ত চাইছেন? নাফিয়া ভীষণ বিরক্ত হলো, উঠে চলে যেতে চাইলো। তার পূর্বেই আরিফ হাত টেনে ধরে, হ্যাচকা টানে পুনরায় বসে পড়ল। এবার দূরত্ব কিছুটা কম। আরিফ হাত এগিয়ে গাল টেনে দিয়ে বলল, সরি। কবে পেলেন ব্যথা? গতকাল সকালে। জানাননি তো। তোমাকে কষ্ট দিতে চাইনি। নাফিয়া মুখ ফিরিয়ে নিল। গতকাল রাতে কথা হয়েছে, সে কি একটা বারের জন্য বলতে পারলো না? বলেনি, উল্টো লুকিয়ে গিয়েছে। অভিমান করতে ইচ্ছে হচ্ছে নাফিয়ার, কিন্তু পারছে না। পেট গুলিয়ে আসছে তার। লোকটা কাছে থাকলে কিছুতেই শান্তি দেয় না। কতদিন পর দেখলাম। জবাবহীন হয়ে রইল নাফিয়া। আরিফ তার রেগে টইটুম্বর কপলে আলতো হাত ছোঁয়ায় শক্ত হয়ে বসলো নাফিয়া। এবার রাগ উড়ে গিয়ে অস্বস্তি শুরু হবে, হৃৎপিণ্ডের গতি বেড়ে যাবে। সূর্যের আলো সরাসরি নাফিয়া স্নিগ্ধ মুখখানায় পড়েছে। আরিফের আরো বেহাল দশা হলো। বুক কেঁপে উঠল। ছোট ছোট চুলগুলো কানের পাশে গুজে দিয়ে ব্যাকুল গলায় ডাকলো আরিফ। নাফি। ঝটপট এরূপ ডাকে ঘুরে তাকালো নাফিয়া। প্রশ্নের জবাবটুকু দেওয়ার সাধ্য হলো না। এবার সূর্যের আলো তার চোখে এসে পড়েছে। কালো মণি ধূসর বর্ণের দেখাচ্ছে। তুমি আমার হৃদযন্ত্রের সর্বনাশ করেই ছাড়লে। আকাশটা ধীরে ধীরে রং বদলাচ্ছে। দিনের শেষে আলোটা ক্ষীণ হয়ে এলো।
রোদ এখন আর আগের মতো চটপটে নয়, সে ধীর ক্লান্ত বিদায়ী। পুরনো বিল্ডিংয়ের কার্নিশে কাকেরা ফিরে আসছে দল বেঁধে। এই শহরের ব্যস্ততা থামবে না, কিন্তু তারা সময়ের পাকা সময় মতো ফেরায় নিয়ম। ফ্ল্যাটগুলোর জানালায় একে একে জ্বলে উঠছে আলো, কোথাও টিউবলাইট, কোথাও হালকা হলুদ বাতি। কলোনিটা যেন ধীরে ধীরে আলোয় সেজে উঠেছে। নাফিয়ার মাথায় কাপড় টানা ফ্লাক্সে করে চা এনেছিল ছাদে। আজ খুব করে মন চেয়েছে সন্ধ্যা নামতে দেখবে। রেশমা বারণ করা সত্ত্বেও শুনেনি। আকাশ যে অবধি পুরোপুরি আধার ঘনিয়ে না যাবে সেই অবধি চেয়ে থাকবে। নতুন শখ, আজকাল কত অনুভূতি তো নতুন। কানের কাছে কেউ এসে ফু দিল, চুলগুলো ক্ষণিকের জন্য উড়ল। নাফিয়ার আবারও থমকে যায়, কিন্তু নাফিয়া থমকায়নি, বরং ঘাবড়ে উঠেছে। পেছনে তাকানোর সাথে সাথে কেউ একজন বলল, ভয় পেয়েছিলেন? নাফিয়ার চক্ষু চরক গাছ। এই আধা ভাঙা পা নিয়ে এই লোক এখানে কি করে? উঁচু টেবিলটা থেকে লাফিয়ে নামলো, ভ্রু কুচকে বলল, আপনি আপনি কিভাবে এলেন? কেন এলেন? ডক্টর না বলেছে রেস্ট করতে? পায়ের উপর চাপ পড়লো তো। আরিফ হাত তুলে নাফিয়াকে থামবার ইঙ্গিত দিল, বলল, রিল্যাক্স রিল্যাক্স, এত প্রশ্ন করলে কোনটার উত্তর দিব? আপনি এমন কেন বলুন তো? শুধু আমার পিছু পিছু ছোটেন। এখন যদি পায়ে কোনো সমস্যা হয়? আরিফ হাসে, একমাত্র প্রেমিক পুরুষের কণ্ঠে জবাব দেয়। আপনাকে ছাড়া আর কার পিছু ছুটবো? কেউ আছে? নাফিয়া সন্দিহান দৃষ্টিতে চেয়ে বলল, ফ্ল্যাট করছেন? আরিফ ন্যাকা সুরে জবাব দেয়। ছি, এসব আমি করি না, আমি একজন ভদ্র ঘরের ছেলে। নাফিয়া ফোঁস করে নিঃশ্বাস ফেললো, পায়ের দিকে তাকালো। মায়া হলো তার, এগিয়ে গিয়ে প্রশ্ন করে, ব্যথা করছে না? করছে তো। বেশি? কিন্তু পায় না। নাফিয়া ঝট করে মুখ তুলে প্রশ্ন করে, আবার কোথায়? আরো কোথাও ব্যথা পেয়েছেন? হ্যাঁ। নাফিয়ার খারাপ লাগা যেন পিছু ছাড়ে নাই। সামান্য কথাটাও অন্তরাত্মা মুশড়ে উঠল। নেতানো চোখ জোড়া আরিফের মুখে রেখে বলল, কোথায়? আরিফ খুঁড়িয়ে খুঁড়িয়ে সামনে এসে দাঁড়ালো। নাফিয়ার হাত টেনে বলিষ্ঠ বুকের বাম দিকে রেখে বলল, এখানে। নাফিয়া চমকায়, হাত সরিয়ে নেয় সাথে সাথে। দৃষ্টিও নত হলো তৎক্ষণাৎ। কি ভয়ঙ্কর লোক, কি ভয়ঙ্কর কর্মকাণ্ড। এইভাবে চলতে থাকলে নাফিয়ার পতন খুব কাছে। এই লোকের কাছে আত্মসমর্পণ করতে হবে। জরুরি কাজ ছিল, তাই ব্যথা ভুলে এসেছি। কি কাজ? তোমার প্রশ্নের জবাব দিতে। প্রশ্ন করবে না? করো, জবাব দিতে বান্দা হাজির। আরিফ জমিনে বসেছে, পিঠ থেকে আছে দেয়ালে। ছাদের আলো জ্বালানো, আশেপাশের আলোতেও আলোকিত সম্পূর্ণ ছাদটা। আরিফ শুধু বসে নেই, হাত এগিয়ে রেখে স্তম্ভের মতো দাঁড়িয়ে থাকা নাফিয়ার দিকে সে সঙ্গ চায়, পাশে চাইছে নাফিয়াকে। নাফিয়ার মনে সংকোচ, যদি এতটা কাছাকাছি আসার পর দূরত্ব চলে আসে, অনুভূতিগুলো বিষাদে পরিণত হয়। নাফিয়ার চিন্তিত মুখের দিকে চেয়ে আরিফ বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।